বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রধানমন্ত্রীর, বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের শান্তি বিনষ্ট না করার আহ্বান। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের প্রার্থী অলি আহমেদ, 2 মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। দেশে হাম উপসর্গে প্রাণ গেছে আরও 6 জনের, নতুন করে আক্রান্ত 1063 জন। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। সরকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে এই আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় বিভ্রান্তি ছড়িয়ে শান্তি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এর আগে কক্সবাজার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মহেশখালী, যেখানে নোনা জলে ঘেরা জীবন জীবিকায় ছিল এক কঠিন বাস্তবতা। কষ্ট আর সংকটের সেই গল্প পেছনে ফেলে মহেশখালী এখন দাঁড়িয়ে সম্ভাবনার নতুন দিগন্তে। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দ্বীপে তৈরি হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সহ একাধিক অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে তা সরজমিনে দেখতে মাতারবাড়িতে যান প্রধানমন্ত্রী। প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে ব্রিফিং নেন বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে। এরপর 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। সেখান থেকে যান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে। দুপুরে মহেশখালী থেকে বাহারচরা সমুদ্র সৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী। বন্যায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন নতুন বাড়ির চাবি। পরে যোগ দেন সমুদ্র সৈকতের কিনারায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায়। এ সময় দেশ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেশে ঝগড়া ফাসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সময় লাগবে, তবে এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পুনর্বাসন, উন্নয়ন, রাজনৈতিক কর্মসূচি 3 মাত্রায় সাজানো প্রধানমন্ত্রীর এই সফর। নির্বাচন আগে সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ে বিএনপির যে অঙ্গীকার ছিল তা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে, আর গতি পাবে নানা উন্নয়ন প্রকল্পের কাজেও। শাহনাজ বাবলু, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারী থেকে তার সফর নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ইবের মিন। প্রধানমন্ত্রী কখন হাটহাজারী জনসভায় যোগ দিতে যাচ্ছেন, আর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেখানকার মানুষের প্রত্যাশা কি? শাহনাজ, প্রধানমন্ত্রী এই মুহূর্তে ফটিকছড়িতে আছেন, সেখান থেকে হাটহাজারী মাদ্রাসায় আসার কথা রয়েছে। তারপর 5টা নাগাদ যদিও জনসভাস্থলে উপস্থিত থাকার কথা, তবে সময়সূচি কিছুটা হয়তো দেরি হতে পারে। 5টার পর তিনি হয়তো এই যে জনসভাস্থল যেটি সেখানে আসবেন। ইতোমধ্যে যে জনসভাস্থল সেটির আশপাশে হাজার হাজার নেতাকর্মী সমর্থক তারা ভিড় করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুতি সেটি আসলে নিচ্ছেন। আর এখানে যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন তারা দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির নেতাকর্মী হিসেবে বিএনপি দলীয় সরকার প্রধানকে দীর্ঘ সময় পর আসলে হাটহাজারীতে পাচ্ছেন, যার কারণে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা আমেজ সেটি আসলে কোনো অংশে আসলে কোনো দিক দিয়ে কমতি নেই। আর তারা বলছেন প্রধানমন্ত্রী যে ধরনের প্রতিশ্রুতিগুলো
কথাগুলো দিচ্ছেন, বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকার যে কথাগুলো বলছেন, হাটহাজারীবাসীও সেই একই ধরনের কথাগুলো আসলে শোনার অপেক্ষায়। পাশাপাশি নতুন কোনো কিছু প্রধানমন্ত্রী ঘোষণা দেন কিনা তাদের জন্য। এছাড়া যেহেতু এটা হাটহাজারীতে হচ্ছে, তবে এখানে চট্টগ্রাম উত্তর জেলার অর্থাৎ যেসব সংসদীয় আসনগুলো রয়েছে সেসব সংসদীয় আসনের যে নেতাকর্মীরা তারাও এখানে আসছেন। তারা এসে স্লোগান সহকারে তারা জনসভাস্থল সেটিতে ঢুকছেন। আর জনসভাস্থলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পুরো জোরদার করা হয়েছে। প্রতিটি মানুষকে যে তল্লাশি চৌকি সেটি পার হয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, যার কারণে জনসভাস্থলের যে গেট সেই গেটের বাইরে দীর্ঘ লাইন সেটি তৈরি হয়েছে। সবকিছু মিলে হাটহাজারীর যে জনসভাস্থল সেটি প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। শাহনাজ। জি বিনমির, আপনাকে ধন্যবাদ। হাটহাজারী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাল 5টায়। এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন ইবেন মীর। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে জাতীয় সংসদের চিফ হুইপ ও রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেয়ার জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যান। পরে তারা 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগের তুলনায় ভোটার বেড়েছে 3,09,315 জন। তবে ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদকে সমর্থন দিয়েছে 11 দলীয় জোট। মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে 11 দলীয় ঐক্য। বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রথমে না বললেও 6 আগস্ট তফসিল ঘোষণার পর গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় 11 দলীয় ঐক্য। আমাদের 11 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। অনুমতি নেওয়া হয় শেখ হাসিনার। ট্রাইব্যুনালে এ সংক্রান্ত কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। 24 জুলাই আগস্টে দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 22 দিন ধরে নানা স্তরে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। কখনো পুরোপুরি বন্ধ, কখনো গতি কমিয়ে, আবার কখনো নির্দিষ্ট অ্যাপ বা সাইট বন্ধ করে দেওয়া হয়। অজুহাত দেয়া হয় ঢাকার তেজগাঁও, মহাখালী ও বনানী অঞ্চলে আগুন দেওয়ার কারণে ডেটা সেন্টার পুড়ে গেছে। সে সময় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে উক্তিটি আলোচনার খোরাক হয়। 30টি ব্যাংক থেকে 200 কোটির বেশি টাকা বিদেশে পাচার হয়েছে এমন 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঋণের যে অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। জানিয়েছেন, এর জন্য সহায়তা চাওয়া হয়েছে আন্তর্জাতিক 8টি আইনি প্রতিষ্ঠানের কাছে। আর কিছু ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা ঋণ গ্রহীতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন ঋণের বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। লিগ্যাল ফার্মগুলো যারা এই পাচারকৃত অর্থ স্ব দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কীভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায়।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরে ডনকে কারাগারে রাখার আবেদন করে গোয়েন্দা সংস্থাটি। জানা গেছে পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে যাচ্ছিলেন তিনি। সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতে এই হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। আত্মহত্যাজনিত কারণে সালমান শাহর মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন দিয়েছিল পিআইবি। তবে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। সেখানে স্ত্রী সামিরা এবং ডন সহ ১১ জনকে আসামি করা হয়।